আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমরা পূর্বের ক্লাসে দেখেছো যে আমি তোমাদের সাথে মেঘনাদ বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে শুরু করব, যেখান থেকে আমরা শেষ করেছিলাম। তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা পূর্বের ক্লাসটা যেখানে এসে আমরা শেষ করেছিলাম যে এখানে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যদি কি সম্বোধে সংগ্রামে, যে লক্ষণ তো হচ্ছে ক্ষুদ্রমনা পুরুষ, তা না হলে সে কি অস্ত্রহীন একটা লোককে যুদ্ধ করার জন্য আহ্বান করে। আমরা এরপর থেকে আজকে ক্লাস শুরু করব। আসো আমরা শুরু করি এরপর থেকে। মেঘনাদ তার চাচা বিভীষণকে বলছে যে কহ মহারথী, কহ মানে বলো, মহারথী মানে মহান বীর। বিভীষণকে সম্বোধন করছে মহান বীর বলে। একই মহারথী প্রথা, একই মহান বীরদের নিয়ম, বীরেরা কি এভাবেই যুদ্ধ করে? এই নিয়ম কানুন কি তারা মেনে চলে? এবার আরো উপহাস করে বলছে, মেঘনাদ বলছে নাহি শিশু লঙ্কাপুরে, এই লঙ্কাপুরে রাক্ষসদের পুরে, রাক্ষসদের নগরে কি কোনো শিশু নাই? শুনি না হাসিবে এ কথা, তার এই কথা শুনে হাসবে না যে একজন লোক নিজেকে বীর বলে দাবি করে এবং সে কি করলো, সে একটা প্রার্থনারত নিরস্ত্র লোককে এসে যুদ্ধের জন্য আহ্বান করে, আবার সে নিজেকে কি বলে, বীর বলে। তাহলে এই কথা শুনলে লঙ্কার শিশুরা হাসবে না? এবং দেখছো তোমরা যে এইখানে কিন্তু কিছু লাইন, দুইটা লাইন লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে। কেন? এগুলো অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তীতে সময় পেলে আমরা এগুলো তোমাদের বলে দিব, বুঝিয়ে দিব যে কিভাবে উত্তরগুলো লিখতে হয়। আচ্ছা, এবার আবার মেঘনাদ বলতেছে, চাচাকে বলছে ছাড়ো পথ ছেড়ে দাঁড়াও, আসিব ফিরে এখনই। চাচা তুমি পথটা ছেড়ে দাঁড়াও, আমি এখনই ফিরে আসবো। সে পালিয়ে যাবে না, সে তো বীর, সে পালাবে কেন? এবং সে হুঙ্কার দিয়ে বলছে দেখিব আজ কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। আজকে আমি দেখিব আজকে আমি দেখে নিব কোন দেব বলে, কোন দেবতার বল, বল মানে শক্তিতে, কোন দেবতার শক্তিতে। যে রাম লক্ষণ তো দেবতা, তাদেরকে তো দেবতারা সাহায্য করে। ঠিক আছে চাচা, তুমি দরজাটা ছেড়ে দাঁড়াও, আজকে আমি দেখে নিব কোন দেবতার সাহায্যে, কোন দেবতার শক্তিতে বিমুখে মানে পরাজিত করে, সমরে মানে হচ্ছে যুদ্ধে, মোরে মানে আমাকে। এখানে মেঘনাদ নিজেকে বলতেছে সৌমিত্রী কুমতি। সৌমিত্রী বলতে এখানে লক্ষণকে বোঝাচ্ছে। লক্ষণের আরেকটা নাম সৌমিত্রী, কারণ লক্ষণের মায়ের নাম ছিল সুমিত্রা। তো সুমিত্রার সন্তান বলে লক্ষণকে বলা হতো সৌমিত্রী। আর কুমতি মানে কুমনা, কু মানে খারাপ, মতি মানে মন, ক্ষুদ্র মনা, সংকীর্ণ মনা, ছোট মনা। এই ছোট মনা লক্ষণ কোন দেব বলে, দেবতার বলে সাহায্যে আমাকে পরাজিত করে, আমি আজকে দেখে নিব। তুমি শুধু চাচা দরজাটা ছেড়ে দাঁড়াও। মেঘনাদ অনুরোধ করছে আবার তার চাচাকে, এবং আরো তার চাচাকে স্মরণ করায় দিচ্ছে যে দেব দৈত্য নর রণে, দেব মানে দেবতা, দৈত্যদের সাথে, নর মানে পুরুষদের সাথে, রণে মানে যুদ্ধে, যে দেবতাদের সাথে যুদ্ধে, দৈত্যদের সাথে যুদ্ধে, পুরুষদের সাথে যুদ্ধে। রণে মানে হচ্ছে যুদ্ধে। যে সচক্ষে দেখেছো রক্ষশ্রেষ্ঠ, হে শ্রেষ্ঠ রাক্ষস, চাচাকে সম্বোধন করে বলে রক্ষশ্রেষ্ঠ, দেবতাদের সাথে, পুরুষদের সাথে, দৈত্যদের সাথে নানা যুদ্ধে তুমি তো সচক্ষে দেখেছো, নিজ চক্ষে দেখেছো। কি পরাক্রম দাসের, দাস বলতে মেঘনাদ নিজেকে বোঝাচ্ছে যে এই দাসের পরাক্রম সাহস তুমি কি দেখো নাই, নিজের চোখে দেখো নাই? এজন্য সে হুঙ্কার ছেড়ে বলে কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। তা আজকে যেই মেঘনাদ দেবতা দৈত্য নর সবার সাথে যুদ্ধে পরাক্রম বীরত্ব দেখিয়ে এসেছে, সেই মেঘনাদ আছে কি দেখে ডরিবে, কি দেখে ভয় পাবে দাস। এই মেঘনাদ দাস বলতে নিজেকে বোঝাচ্ছে। হেন দুর্বল মানবে, হেন এমন দুর্বল মানবে। এই দুর্বল মানব কাকে বলছে? লক্ষণকে। যেই যে লক্ষণ সে আমার যজ্ঞাগারে এসে প্রবেশ করলো, তাকে দেখে আমি কি জন্য ভয় পাবো? তুমি শুধু দরজা ছেড়ে দাঁড়াও, আমি অস্ত্র নিয়ে আসি, তার সাথে আমি যুদ্ধ করবো। আচ্ছা, পরের অংশে দেখি আমরা। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলদে বসিল দম্বি। আফসোস করে বলছে মেঘনাদ যে নিকুম্বিলা যজ্ঞাগারে, নিকুম্বিলা যজ্ঞাগার, এটা হচ্ছে মেঘনাদের নিজস্ব যজ্ঞাগারের নাম, যেখানে বসে সে যুদ্ধের পূর্বে যজ্ঞ করতো। সেই যজ্ঞাগারে প্রবলবে মানে অহংকার নিয়ে, বসিল দম্বি, দম্বি মানে অহংকারী। অহংকারী কি এখানে? লক্ষণকে বোঝাচ্ছে যে লক্ষণ এই অহংকারীটা আমার যজ্ঞাগারে প্রবলবে মানে নির্ভীক চিত্তে, ভয়হীন ভাবে আমার হিসেবে প্রবেশ করে ফেললো, সেজন্য অবাক হয়ে যাচ্ছে এবং বলছে চাচাকে যে আজ্ঞা করো দাসের, যে চাচা তুমি আমাকে আদেশ করো। হ্যাঁ, যে চাচাকে এটা বুঝাচ্ছে যে চাচা তুমি কেন রাঘবের দাস হতে যাবা, রামের দাস কেন হতে যাবা? বরং তুমি আমার মালিক হও, প্রভু হও, আমি তোমার দাস। তুমি আমাকে আজকে আদেশ করো শাস্তি নরাদমে। নরাদম নর যোগ অদম মিল হয় নরাদম, মানে অদম নর, অদম পুরুষ। এই অদম পুরুষ কাকে বোঝাচ্ছে? লক্ষণকে। যে চাচা তুমি সেই পক্ষ ত্যাগ করে তুমি আমার পক্ষে চলে আসো, তুমি আমার প্রভু হও এবং তুমি আমাকে আদেশ করো যে এই নরাদমকে, লক্ষণকে শাস্তি দিতে। এবার আমরা এই অংশে মেঘনাদের দেশপ্রেম
জাতীয়তাবোধ বেশ চমৎকারভাবে যে ফুটে উঠেছে সেই বিষয়টি দেখব, যে এবার সে আক্ষেপ ক্ষোভ থেকে বলছে তব জন্মপুরে, তব মানে তোমার জন্মপুর, পুর মানে নগর, আর তোমার জন্ম নগরে, তোমার জন্ম রাজ্যে তা তো চাচা পদার্পণ করে বনবাসী। অবাক হয়ে বলছে, চাচা তোমার রাজ্যে তোমার বাসায় এসে একটা বনবাসী পদার্পণ করছে এবং সে ভয়হীন ভাবে তোমাকেই হত্যা করতে চাচ্ছে। হ্যাঁ, এবার সে আরো খুবই আফসোস করে বলতেছে, হে বিধাতা, হে বিধাতা, বিধাতা মানে প্রভু, সে যেন প্রভুকে বলতেছে আফসোস করে, হে বিধাতা, নন্দন কাননে, নন্দন মানে স্বর্গ, কানন মানে বাগান, যে স্বর্গের বাগানে ভ্রমে ভ্রমণ করে দুরাচার পাপী দৈত্য। প্রভু, স্বর্গের বাগানে কি কখনো দুরাচার পাপী দৈত্য প্রবেশ করতে পারে? তার কি সেখানে প্রবেশ অধিকার থাকে? যদি স্বর্গের বাগানে দৈত্যই প্রবেশ করলো, দুরাচার পাপী দৈত্য, তাহলে স্বর্গের মর্যাদা পবিত্রতা কি থাকে? এবং আর আফসোস করে বলে, প্রফুল্ল কমলে কীটবাস, প্রস্ফুটিত প্রফুল্ল প্রস্ফুটিত কমল পদ্মে, ফুটন্ত ফুলে, ফুটন্ত পদ্ম ফুলে কি কীটবাস, কি পোকামাকড় থাকতে পারে? হ্যাঁ, এখানে মেঘনাদের দেশপ্রেম প্রকাশিত। তার কাছে, মেঘনাদের কাছে তার দেশটা হচ্ছে নন্দন কানন, সেখানে যেন প্রবেশ করলো লক্ষণ, সেই লক্ষণ তার কাছে মনে হচ্ছে যেন দুরাচার দৈত্যের মতো, যে নন্দন কাননে দুরাচার দৈত্য প্রবেশ করলো, আর তার দেশটাকে তার কাছে মনে হচ্ছে প্রফুল্ল কমল ফুটন্ত ফুলের মতো, এবং সেখানে যেন কীটের মতো, এই কীট পোকার মতো, পতঙ্গের মতো প্রবেশ করলো কে? লক্ষণ। এখানে প্রবলভাবে মেঘনাদের দেশপ্রেম প্রকাশিত। এবং এই কবিতার মূল বিষয়টি হচ্ছে যে এখানে মেঘনাদের দেশপ্রেম প্রকাশিত, তার প্রতি আমাদের শ্রদ্ধা। অপর দিকে বিভীষণ, এই যে দেশদ্রোহী, এবং লক্ষণ যে অন্যায়ভাবে হত্যা করে, তাদের প্রতি যেন অনেকটা আমাদের ঘৃণা চলে আসে। এই বিষয়টাই মধুসূদন মানে এভাবেই তার লেখনীতে তুলে ধরেছেন। হ্যাঁ, আচ্ছা, এবার আরো জিজ্ঞেস করতেছে চাচাকে, কহতা তো বলো চাচা, সহিব কেমনে, সহ্য করবো কিভাবে, সহ্য করবো হেন অপমান আমি, তো আমার জন্য অপমান যে আমার রাজ্যে একটা বনবাসী প্রবেশ করে, আমার রাজ্যে নির্ভীকভাবে একজন প্রবেশ করে আমাকে হত্যার হুমকি দেয়। হ্যাঁ, এটা তো অপমান আমার জন্য। হ্যাঁ, আমি বীর, বাসব বিজয়ী, ইন্দ্রজিৎ, আমি কিভাবে এটা সহ্য করবো? ফলে সে বলতেছে, কহতা তো সহিব কেমনে হেন অপমান আমি, আচ্ছা বলো এমন অপমান আমি কিভাবে সহ্য করবো? ভাতৃপুত্র তব, আমি তো তোমার ভাইয়ের ছেলে, রাবণের ছেলে, রাবণের ছেলে হয়ে এই অপমান আমি কিভাবে সহ্য করব? তুমিও, এবার চাচাকে জিজ্ঞেস করছে, তুমিও হে রক্ষমণি, হে রাক্ষসদের মুনি, মাথা মুকুট, তুমিও তো রাজ পরিবারের সদস্য, সহিচ্ছ কেমনে? তুমি এই অপমান, এই যে লাঞ্ছনা তুমি কিভাবে সহ্য করছো চাচা? আচ্ছা, এবার আমরা বিভীষণের অবস্থা দেখবো, যে বিভীষণ কেমন অবস্থায় পড়ে গেল। যে মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মহামন্ত্র বলে মানে মন্ত্রের বল শক্তিতে, মহামন্ত্রের শক্তিতে যথা যেমন নম্রশির, নম্র মানে নত, শির মানে মাথা, মাথা নত করে থাকে কে? ফণি, উদ্যত সাপ, যেমন তার সামনে মন্ত্র বলে সে যেমন মাথা নত করে, আজকে এই ভাতিজার কথা শুনে চাচা বিভীষণের মাথাটা তেমন ভাবে নত হয়ে গেছে, তার মাথা নত হয়ে গেছে। এবং আরো অবস্থা তার বর্ণনা দিচ্ছে যে মলিন বদন, বদন মানে চেহারা, তার চেহারাটা মলিন হয়ে গেছে একেবারে, লাজে লজ্জায়, বিভীষণের চেহারাটা লজ্জায় মলিন হয়ে গেছে। তারপরেও কিন্তু সে উত্তর দিচ্ছে, উত্তরিলা রথি রাবণ অনুজ, মানে রাবণের ছোট ভাইকে বিভীষণ, বিভীষণ উত্তর দিচ্ছে। রথি মানে বীর, আগে রথি মানে রথ চালক, আক্ষরিক অর্থ রথ চালক, এখানে বীর অর্থে আসছে। ফলে উত্তরিলা রথি রাবণ অনুজ মানে বীর রাবণের অনুজ, বীর বিভীষণ, রাবণের অনুজ বিভীষণ, রাবণের ছোট ভাই উত্তর দিচ্ছে লক্ষ্মী লক্ষ্য করে, রাবণ আত্মজে, আত্মজ মানে হচ্ছে সন্তান, ছেলে, রাবণ আত্মজ, তো রাবণের সন্তানকে মেঘনাদ, তার মানে হচ্ছে রাবণের ছোট ভাই আর রাবণের ছেলেকে লক্ষ্য করে উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? নহি দোষী আমি, আমার কোনো দোষ নেই বৎস, ছেলে বাচ্চা আমার কোনো দোষ নেই, সে নির্দোষ বলে নিজেকে দাবি করছে। এবং বলছে বৃথা ভৎস মোরে, তুমি আপনি শুধু ভর্ৎসনা করছো, তিরস্কার করছো, গঞ্জনা দিচ্ছ, নিজ কর্ম দোষে, হায় মজাইলা একনক লঙ্কা রাজা মজিলা আপন, নিজের কর্মের দোষে
তার বক্তব্য হচ্ছে নিজ কর্মদোষে, তার কর্মের দোষে, হায় সেও আফসোস করে বলে হায় মজাইলা এই কনকলঙ্কা রাজা, মজাইলা মানে বিপদগ্রস্ত করলাম এই কনকলঙ্কা। এই কনকলঙ্কা তাদের রাজ্যের নাম, আমরা পূর্বেই বলেছি এই রাজ্যকে তারা কনকলঙ্কা, স্বর্ণলঙ্কা, সুবর্ণলঙ্কা, রক্ষপুর নানা নামে ডাকা হচ্ছে, অভিহিত করা হচ্ছে। এবার বিভীষণ বলতেছে যে নিজের কর্মের দোষে হায় মজাইলা মানে বিপদগ্রস্ত করলা এই কনকলঙ্কা রাজা। রাজাকে রাবণ, রাবণ নিজের কর্মদোষে এই রাজ্যকে বিপদগ্রস্ত করেছে। এবং মজিলা আপনি, আপনি সে তাকে বোঝাচ্ছে, আপনি নিজে মানে রাজা নিজের দোষে এই রাজ্যকে বিপদগ্রস্ত করেছে, পাশাপাশি সে নিজেও বিপদগ্রস্ত হয়েছে। কি তার সেই দোষটা আমরা পূর্বেই বলে নিছি। এখানে কর্মদোষ বলতে বিভীষণ কোন বিষয়টা ইঙ্গিত করছে, যে ওই যে রামের বনবাস, রামের বনবাসে ছিল, সেখান থেকে যে রামের স্ত্রী সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে আসে, সেই বিষয়টার প্রতি ইঙ্গিত করছে যে সে তো এটা একটা পাপ করেছে, এই পাপের ফল সে ভোগ করবে। এজন্য সেও নিজে আজকে বিপদগ্রস্ত, পাশাপাশি তার রাজ্য বিপদগ্রস্ত, তার পরিবার বিপদগ্রস্ত। কিন্তু এখানে কিন্তু একটা বিষয় উল্লেখযোগ্য যে বিভীষণের বিশ্বাসঘাতকতা নিজ পরিবার, জাতি, দেশের সাথে প্রকাশিত, পাশাপাশি তার স্বার্থপরতাও কিন্তু এখানে বেশ প্রকাশিত। এবং এজন্যই মেঘনাদের প্রতি আমাদের যতটা সহানুভূতি, বিভীষণের প্রতি আমাদের ততটাই ঘৃণা জন্মে উঠে। কবিতাটার মূল উপজীব্য বিষয়টাই হচ্ছে এখানে। আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্ত দেখব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা কবিতার বাকি অংশটুকু দেখার চেষ্টা করবো। আশা করি সবাই বাসায় শুরু থেকে আবার এই পর্যন্ত আবার ভালো করে পড়বে, বিশেষ করে শব্দার্থগুলো যা যা বলেছি আশা করি তোমরা বুঝতে পারো। কবিতাটা খুবই সহজ, যদি শুধু শব্দার্থগুলো তোমরা ভালো করে বুঝতে পারো। আচ্ছা, ধন্যবাদ সবাই।